15 জুলাই সাল 2000 আফ্রিকার সিয়েরা লিওনের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ভোর রাতে নিঃশব্দে এগিয়ে যাচ্ছিল একদল ভারতীয় জওয়ান। এদের টার্গেট ছিল জঙ্গলের ভেতরে থাকা একটা ক্যাম্পে অ্যাটাক করা। এই ক্যাম্পে একটা বিদ্রোহী গোষ্ঠী ভারতের 223 জন আর্মিকে বন্দী করে রেখেছিল। কিন্তু জানলে আশ্চর্য হবেন, এই বন্দী সেনাদের উদ্ধার করতে যে জওয়ানরা যাচ্ছিলেন তাদের কাছে কোনো রাইফেল বা পিস্তল ছিল না। তাদের কোমরে গোজা ছিল চকচকে ধারালো একটা হাতিয়ার, যার নাম খুকরি। এই হাতিয়ার নিয়েই ভারতীয় জওয়ানের টিম ঝাঁপিয়ে পড়ে সিয়েরা লিওনের ঘন জঙ্গলে লুকিয়ে থাকা বিদ্রোহীদের উপর। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা ভারতের কোন রেজিমেন্ট যারা রাইফেল বা পিস্তলের বদলে খুকরি ব্যবহার করেছিল? তো আপনাদেরকে বলে দেই, এটা হলো ভারতীয় আর্মির ব্রেভেস্ট রেজিমেন্ট, গোর্খা রেজিমেন্ট। गोरखा मतलब जो मौत से कभी नहीं डरे, निडर और वीरता के साथ काम करते हैं। दे आर अ फाइटर क्लास। বলা হয়, কোনো মানুষ যদি বলে সে মৃত্যুকে ভয় পায় না, তাহলে হয় সে মিথ্যে কথা বলছে, আর নয়তো সে গোর্খা। কায়ার होने से बढ़िया मरना अच्छा है। না, আমি একটু বাড়িয়ে চাড়িয়ে বলছি না। দিনটা ছিল 2010 সালের 17 সেপ্টেম্বর। গোর্খা জওয়ান দীপপ্রসাদ পান আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে একটা তালিবানি এলাকায় চেকপোস্টে ডিউটি করছিলেন। এমন সময় 30 জন তালিবান সেই পোস্টটাকে ঘিরে ফেলে। তারা পোস্টটাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। আর দীপপ্রসাদ এই দৃশ্য দেখা মাত্রই তার মেশিন গান দিয়ে জঙ্গিদের উপর হামলা করেন। আর মাত্র 1 ঘন্টারও কম সময় তিনি সমস্ত জঙ্গিদের মেরে ফেলেন। আর তার এই সাহসিকতার জন্য ব্রিটিশ সরকার তাকে ভিক্টোরিয়া ক্রস পুরস্কার দিয়েছিল। এমন আরো বহু ঘটনা রয়েছে, যেমন ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যখন জাপানি সেনারা মায়ানমার মানে বার্মায় অ্যাটাক করেছিল, তখন ব্রিটিশ সেনাবাহিনীর অংশ এই গোর্খা রেজিমেন্টকে পাঠানো হয়েছিল তাদেরকে আটকানোর জন্য। এই সময় একজন গোর্খা রাইফেলম্যান লক্ষণ গুরুং ভয়ঙ্করভাবে আহত হয়ে পড়েছিলেন। এমনকি তার ডান হাত অকেজো হয়ে যায়। কিন্তু তারপরেও তিনি এক হাত দিয়ে রাইফেল চালিয়ে প্রায় 31 জন জাপানি সেনাকে হত্যা করেছিলেন। এমন আরো বহু ঘটনা রয়েছে, এর মধ্যে বেশ কয়েকটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু তার আগে জেনে নেব যে সিয়েরা লিওনে যে ভারতীয় সেনাদের বন্দী করে রাখা হয়েছিল তার কারণ কি ছিল, আর কিভাবে এই গোর্খা রেজিমেন্ট সেই ভারতীয় সেনাদের উদ্ধার করেছিল। তো আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে, আর আপনি দেখছেন মিঠুন বলছি ইউটিউব চ্যানেল। আর আজ আমাদের আলোচনার বিষয় গোর্খা রেজিমেন্ট। তো চলুন শুরু করা যাক। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আমি রিসেন্টলি ট্রাই করেছি পকেট ব্রোকার। আপনি ট্রেডিং এর ক্ষেত্রে নতুন হন বা এক্সপিরিয়েন্স, এই দুই ক্ষেত্রেই পকেট ব্রোকার আজকের দিনে একটা গেম চেঞ্জার। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি ঠিক কিভাবে পকেট ব্রোকার ব্যবহার করে মাত্র সিম্পল 3টে স্টেপে এখান থেকে আর্ন করেছি। প্রথমে আপনাকে যেতে হবে এদের ওয়েবসাইটে, আর এখানে যাওয়ার পর আপনাকে রেজিস্টার করতে হবে। আর রেজিস্টার করার সময় অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করুন, MITADH100। আর এই প্রোমো কোড ব্যবহার করলে আপনি পেয়ে যাবেন 100% বোনাস। মানে আপনি যেটা ডিপোজিট করবেন সেটা ডাবল হয়ে যাবে। তো চলুন এবার আমি আপনাকে ট্রেড করে দেখাবো যে এখান থেকে আপনি ঠিক কিভাবে ট্রেডিং করতে পারবেন। এখানে আপনারা 3টে গ্রিন ক্যান্ডেল স্টিক দেখতে পাবেন, আর এই 3টে গ্রিন ক্যান্ডেল স্টিক একটা সেম রোতে রয়েছে। আর এর মানে হচ্ছে মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে। তো আমি এখানে একটা কল অপশন প্রেস করছি। তো দেখতে পাচ্ছেন যে কয়েক সেকেন্ডের মধ্যে এখান থেকে আমি প্রফিট করতে পেরেছি। তো আপনিও এটা ট্রাই করতে পারেন এবং আমাকে আপনার এক্সপিরিয়েন্স জানাতে একদম ভুলবেন না। আর আপনি পকেট ব্রোকারে আপনার প্রফিট খুব সহজেই উইথড্র করতে পারবেন। যেমন আপনি ব্যাংক অ্যাকাউন্ট, ইউপিআই, ক্রিপ্টো এই সবগুলো অপশন পেয়ে যাবেন উইথড্র করার জন্য। আর এখানে আপনাকে উইথড্রলের জন্য কোনো রকম কোনো কমিশন দিতে হবে না, অর্থাৎ 0% কমিশন। আর এখানে আপনি পেয়ে যাবেন 24/7 সাপোর্ট। তাই অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করুন MITADH100 আর পেয়ে যান 100% বোনাস। লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। আর আজই ব্যবহার করুন পকেট ব্রোকার। সময়টা ছিল 1999। ইউনাইটেড নেশন একটা মিশন লঞ্চ করে যার নাম ছিল UNAMSIL। এই মিশনের উদ্দেশ্য ছিল পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে শান্তি ফেরানো, যেখানে 2 দশকেরও বেশি সময় ধরে সিভিল ওয়ার চলছিল। যেখানে একদিকে ছিল সিয়েরা লিওনের সরকার আর অন্যদিকে ছিল RUF নামে একটা বিদ্রোহী গ্রুপ। এই গৃহযুদ্ধের ফলে সিয়েরা লিওনের প্রচুর মানুষ রাতারাতি রিফিউজি হয়ে যায়। তাদের কাছে না থাকার মতো কোনো জায়গা ছিল, না খাবার ছিল। প্রতিদিন তারা খুন, ধর্ষণ বা ডাকাতির মতো ভায়োলেন্সের শিকার হতো। এমনকি RUF এর বিদ্রোহীরা এই দেশের ছেলে মেয়েদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করত যে একটা সময়
তারা নিজেদের বাবা মাকেও মেরে ফেলতে পিছপা হতো না। আর এখানকার সরকার ছিল ভীষণ দুর্বল, তারা এই বিদ্রোহীদের কোনোভাবেই সামলাতে পারছিল না। আর শেষ পর্যন্ত তারা ইউনাইটেড নেশনে হেল্প চায়। অক্টোবর 1999 ইউনাইটেড নেশন তাদের পিস কিপিং বাহিনী মানে শান্তি বাহিনী সিয়েরা লিওনে পাঠায়। এর ভেতরে ছিল ভারত, বাংলাদেশ, নাইজেরিয়া, ব্রিটেন, ঘানা সহ বেশ কিছু দেশের মিলিটারি। আর এদের লক্ষ্য ছিল সিয়েরা লিওনের গৃহযুদ্ধ বন্ধ করা। তো এই টোটাল মিশনে ইন্ডিয়ান আর্মির প্রায় 2000 সৈন্য ছিল, যার ভেতরে ছিল ভারতের 18 গ্রেনেডিয়ার্স, ইঞ্জিনিয়ার কর্পস এবং ভারতের সব থেকে ডেয়ারডেভিল 5x8 গোর্খা রাইফেলস। তো ইন্ডিয়ান আর্মি জওয়ানরা মেইনলি এই দেশটার ইস্ট সাইডে দারু এবং কাইলাহুন প্রদেশে পোস্টেড ছিল। আর এটাই ছিল সেই জায়গা যেখানে এই গৃহযুদ্ধের ফলে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। ভারতীয় আর্মিদের এখানে লিড করছিলেন মেজর জেনারেল রাজপাল পুনিয়া। আর এই মেজর পুনিয়ার নেতৃত্বে ভারতীয় আর্মি কাইলাহুনের মানুষদের সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য বেশ কিছু কাজ শুরু করেছিল। যেমন এখানে রিলিফ ক্যাম্পে থাকা অসুস্থ মানুষদের জন্য ফ্রি ট্রিটমেন্ট, দুবেলা পেট ভরে খাবার আর পর্যাপ্ত জলের ব্যবস্থা। এমনকি বাচ্চারা যাতে ভুল পথে না যায় তাই ক্যাম্পের ভেতরে ইন্ডিয়ান জওয়ানরা স্কুল তৈরি করে। আর এইসব কারণের জন্যই কাইলাহুন প্রদেশে ইন্ডিয়ান আর্মির প্রতি তাদের রেসপেক্ট অনেক বেড়ে গিয়েছিল। এখানকার মানুষ হাতিয়ার ছেড়ে নর্মাল লাইফে ফিরে আসতে শুরু করে। কিন্তু এই ঘটনার ফলে RUF যে বিদ্রোহী গোষ্ঠী ছিল তারা খেপে যায়, আর তারা এবার ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। 2000 সালের 2রা মে RUF ইন্ডিয়ান আর্মির সঙ্গে যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনার প্রস্তাব দেয়। সেই মতো মেজর রাজপাল পুনিয়া এবং আরও কয়েকজন জওয়ান সকাল 9টার সময় গভীর জঙ্গলের ভেতরে বিদ্রোহীদের মিলিটারি ক্যাম্পে পৌঁছান। কিন্তু বিদ্রোহীরা আগে থেকেই এই জায়গায় বেশ কিছু বড় বড় জ্যামার লাগিয়ে দিয়েছিল, যাতে এখানে রেডিও সিগন্যাল কাজ না করে। ইন্ডিয়ান আর্মির জওয়ানরা সেই তাঁবুর ভেতর ঢোকা মাত্রই বিদ্রোহীরা তাদের হাত পা এবং চোখ বেঁধে বন্দী করে ফেলে। এখানে মেজর রাজপাল পুনিয়ারা তেমনভাবে বাধা দিতে পারেননি, কারণ শর্ত মতে তাদের হাতিয়ার বাইরে রেখে আসার কথা ছিল। এদিকে যখন মেজর রাজপাল পুনিয়াদের বন্দী করা হচ্ছিল, তখন অন্যদিকে RUF এর প্রায় কয়েক হাজার বিদ্রোহী ইন্ডিয়ান আর্মির ক্যাম্প যে এলাকায় ছিল সেই জায়গাটাকে ঘিরে ফেলে, যাতে সেখানে বাইরে থেকে খাবার বা জল পৌঁছাতে না পারে। তারা ভেবেছিল এইভাবে কয়েক মাস বন্দী থাকলে ইন্ডিয়ান জওয়ানরা নিজেরাই স্যারেন্ডার করতে বাধ্য হবে। কিন্তু তারা ভুল ছিল, কারণ তারা ভাবতেও পারেনি তাদের জন্য অপেক্ষা করছিল ভারতের সব থেকে দুঃসাহসী এবং ভয়ঙ্কর গোর্খা রেজিমেন্ট। টানা প্রায় 75 দিন ধরে ইউনাইটেড নেশন এবং বিভিন্ন শক্তিশালী দেশগুলো এই বিদ্রোহীদের সাথে সমঝোতা করার চেষ্টা করে, কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। আর এরপরেই ইন্ডিয়ান আর্মি নিজেরাই এই বন্দী সেনাদের উদ্ধারের প্ল্যানিং শুরু করে। আর এর জন্য ইন্ডিয়ান আর্মি লঞ্চ করে অপারেশন খুকরি। এই মিশনের জন্য বেছে নেওয়া হয় ভারতীয় আর্মির প্যারা SF কমান্ডোকে, যার মধ্যে ছিল 18 গ্রেনেডিয়ার্স। মেকানাইজড ইনফ্যান্ট্রির সঙ্গে জয়েন হয়েছিল 5x8 গোর্খা রাইফেলস। কি হয়েছিল এই মিশনে সেই বিষয় জানার আগে চলুন দেখে নেই যে এই গোর্খাদের ইতিহাস কি। জাপানে যেমন নিনজা বা সামুরাইয়ের মতো ওয়ারিয়র রয়েছে, তেমনি নেপাল, ভুটান ও ভারতের নর্থ ইস্ট হিমালয়ান রেঞ্জে এক বিশেষ ধরনের লড়াকু জাতি বসবাস করে, যাদের নাম গোর্খা। বহু বছর ধরে এই গোর্খারা নেপালের রাজার পার্সোনাল গার্ড হিসাবে কাজ করত। সে সময় গোর্খাদের সাহসিকতার বিষয়ে বিশ্বে তেমন কেউ জানত না, কিন্তু এই গোর্খাদের সাহসিকতার পরিচয় ব্রিটিশরা প্রথমবার পায় যখন তারা 1814 সালে নেপালে আক্রমণ করেছিল। এই যুদ্ধে প্রথম দিকে ব্রিটিশদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল, আর এর প্রধান কারণ ছিল এই গোর্খারা। তারা সংখ্যায় কম হয়েও তারা যেভাবে সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল তা দেখে ব্রিটিশ অফিসাররা হতবাক হয়ে যায়। পরবর্তীকালে ডেভিড অক্টারলোনি নামে এক মিলিটারি অফিসার আধুনিক হাতিয়ার ও উন্নত রণকৌশল প্রয়োগ করে এই যুদ্ধে ব্রিটিশদের জয় সুনিশ্চিত করেন। কিন্তু গোর্খাদের লড়াই তাকে খুবই ইমপ্রেস করেছিল, তাই তিনি ব্রিটিশ আর্মিতে এই গোর্খাদের জন্য একটা আলাদা রেজিমেন্ট তৈরি করার কথা ভাবেন। 1815 সালে নেপালের রাজা এবং ব্রিটিশদের মধ্যে একটা সন্ধি হয়, আর এরপরেই গোর্খা যোদ্ধাদের ব্রিটিশ আর্মিতে যোগ করা হয়। এরপর ব্রিটিশদের হয়ে গোর্খারা বহু যুদ্ধে লড়াই করেছে, যেমন ধরুন ইন্দো মারাঠা ওয়ার, ইন্দো শিখ ওয়ার, এমনকি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধেও
এই গোর্খারা তাদের অসীম সাহসিকতা এবং বীরত্বের পরিচয় দিয়েছিল। গোর্খাদের একটা প্রধান গুণ হচ্ছে তারা যে কোনো আবহাওয়ায় যে কোনো জায়গায় লড়াই করতে পারে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার সময় ব্রিটিশরা গোর্খাদের দুটো অপশন দিয়েছিল, হয় তারা ভারতীয় আর্মির সাথে যুক্ত হতে পারে, আর নয়তো তারা ব্রিটিশ আর্মিতে যোগদান দিতে পারে। আর এরপরেই গোর্খা যোদ্ধাদের মধ্যে দুটো ভাগ হয়ে যায়। তারা একদল যোগ করে ভারতীয় আর্মির সাথে, আর দ্বিতীয় দল ব্রিটিশ আর্মির সাথে থেকে যায়। কিন্তু পরবর্তীকালে একটা হিউজ পরিমাণে গোর্খা যোদ্ধা ব্রিটিশ আর্মি ছেড়ে পুনরায় ভারতীয় আর্মির সাথে যোগ দেয়। ভারত স্বাধীন হওয়ার পর থেকে 1948, 1965, 1971, 1999 সালে, এমনকি 1962 সালের চীনের যুদ্ধেও এই গোর্খারা তাদের সাহসিকতার পরিচয় দিয়েছেন। ভারতীয় আর্মির এক্স সিডিএস বিপিন রাওয়াত কিন্তু এই গোর্খা রেজিমেন্টের একজন সদস্য ছিলেন। এমনকি সিডিএস অনিল চৌহানও গোর্খা রেজিমেন্টের সদস্য। আর এই গোর্খাদের কাছে একটা বিশেষ ধরনের অস্ত্র থাকে যার নাম খুকরি। এই খুকরি এক ধরনের ধারালো ছুরি যেটা প্রায় 2500 বছর ধরে গোর্খা যোদ্ধাদের সঙ্গে রয়েছে। আর এটা কিন্তু শুধুমাত্র তাদের কাছে অস্ত্র নয়, এটা তাদের ধর্মীয় বিশ্বাসের একটা প্রতীক। আর গোর্খা রেজিমেন্টে জয়েন করলেই তাদেরকে কিন্তু শুরুতেই এই ছুরি ব্যবহার করতে দেওয়া হয় না। টানা 6 মাস মিলিটারি একাডেমিতে কড়া প্রশিক্ষণের পর তাদের হাতে এই ছুরি তুলে দেওয়া হয়। আর এই গোর্খারা হন মা কালীর ভক্ত, তাই যুদ্ধ শুরু করার আগে বা শত্রুর উপর হামলে পড়ার আগে তারা বলেন, জয় মহাকালী আয়ো গোর্খালি। তো এবার আমরা ফিরে আসি অপারেশন খুকরির ইতিহাসে। অপারেশন খুকরির আগেও ইন্ডিয়ান আর্মি শ্রীলঙ্কা, নর্থ কোরিয়া সহ বিভিন্ন জায়গায় পিস কিপিং মিশন করেছিল। কিন্তু সিয়েরা লিওন এদের তুলনায় অনেকটাই টাফ ছিল, কারণ আর্মির কাছে এই জঙ্গলের প্রপার ম্যাপ ছিল না। আর ঠিক এই সময় ভারতের সাহায্যে এগিয়ে আসে ব্রিটিশ আর্মি। তারা স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে কাইলাহুন ফরেস্টের যাবতীয় নকশা বার করেছিল। অন্যদিকে ইন্ডিয়ান আর্মির 2জন প্যারা এসএফ জওয়ান ছদ্মবেশে টানা 1 সপ্তাহ ওই এলাকায় থেকে বন্দী জওয়ানদের সঙ্গে কানেকশন তৈরি করে। আর যাতে এখানকার সাধারণ মানুষেরা কিছু বুঝতে না পারে, তাই এরা নিজেদের মধ্যে মালায়ালাম ভাষায় কথা বলতো। আর অপারেশন খুকরির পুরো টিমটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছিল: টিম আলফা, টিম ব্রাভো এবং টিম চার্লি। ঠিক হয়, টিম চার্লি বন্দী সেনাদেরকে রেস্কিউ করবে, আর তাদেরকে কভার দেওয়ার জন্য গ্রাউন্ড অ্যাটাক করবে টিম আলফা। আর থার্ড টিম মানে টিম ব্রাভো, এদের কাজ হলো কাইলাহুন গ্রামকে ক্যাপচার করা। আর এরপরেই আসে অপারেশনের দিন, 15 জুলাই সকাল 6টা। এদিন আকাশে হালকা হালকা বৃষ্টি ছিল। আর এর মধ্যে 2টো ব্রিটিশ চিনুক হেলিকপ্টারে করে 80 জন প্যারা এসএফ কাইলাহুনের জঙ্গলে নেমে পড়ে। আর হেলিকপ্টারে থাকা বাকি 5 জন যারা টিম চার্লির অংশ ছিল, তারা চলে যায় গ্যারিসন কম্পাউন্ডের দিকে। এরা প্রত্যেকেই ছিল 5/8 গোর্খা রাইফেলসের জওয়ান, যাদেরকে লিড করছিলেন ক্যাপ্টেন ধীরাজ ধাপা। অন্যদিকে যে 80 জন প্যারা কমান্ডো জঙ্গলে ল্যান্ড করেছিলেন, তাদের মধ্যে 34 জন টিম ব্রাভোর মধ্যে ছিল, আর তাদেরকে লিড করছিলেন মেজর সঞ্জয়। এই 34 জনকে নিয়ে মেজর সঞ্জয় চলে যান কাইলাহুন গ্রামের দিকে। আর বাকিরা মানে টিম আলফার জওয়ানরা ঘন জঙ্গলে অন্ধকারের মধ্যে কাদামাটির পথ ধরে এগোতে থাকে গ্যারিসন কম্পাউন্ডের দিকে। আর এই ট্রুপটাকে লিড করছিলেন আমাদের একজন বীর বাঙালি সন্তান মেজর অজয় মুখার্জি। মেজর অজয় মুখার্জি যখন ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তারা পেছনের রাস্তায় মাইন পুঁতে রাখছিলেন, যাতে বিদ্রোহীরা কোনোভাবে এই সেনাদের পেছন দিক থেকে অ্যাটাক করতে না পারে। অন্যদিকে আরইউএফ এর যে বিদ্রোহীরা মানে যারা ইন্ডিয়ান আর্মিকে বন্দী করে রেখেছিল, তারা ভেবেছিল যে অনেকদিন হয়ে গেছে, এবার হয়তো আর ভারতীয় আর্মি কোনো স্টেপ নেবে না, তাই তারা তাদের সিকিউরিটি অনেকটাই ঢিলে করে দিয়েছিল। কিন্তু বিদ্রোহীরা ভাবতেও পারেনি এবার তাদের সঙ্গে কি হতে চলেছে। রাতভর নেশা করে যখন এই আরইউএফ এর বিদ্রোহীরা ইন্ডিয়ান সেনাদেরকে আটকে রেখেছিল, তখনই প্রচণ্ড শব্দ করে তাদের মাঝে নেমে আসে একটা চিনুক হেলিকপ্টার, যেটা সোজা ল্যান্ড করে সেই বিল্ডিংয়ের ছাদে যেখানে মেজর পুনিয়াদের বন্দী করে রাখা হয়েছিল। আর সাথে সাথে সেই হেলিকপ্টার থেকে বেরিয়ে আসে টিম চার্লির 5 জন গোর্খা জওয়ান। এদিকে এই সময়ের মধ্যেই মেজর মুখার্জির নেতৃত্বে টিম আলফাও সেখানে পৌঁছে যায়। তারা ক্যাম্পের চারপাশে জঙ্গলের ভেতর থেকে গ্রেনেড আর রকেট ফায়ারিং শুরু করেন। এর ফলে বিদ্রোহীদের পুরো ক্যাম্পটা ধোঁয়ায় ঢেকে যায়। তারা কেউ বুঝে উঠতে পারছিল না যে কি হচ্ছে। আর এরই মধ্যে ঠিক তখনই ধোঁয়ার ভেতর থেকে এগিয়ে আসে 5 জন গোর্খা জওয়ান। তাদের হাতে ছিল ধারালো ছুরি, আর এই গোর্খাদের চোখে জ্বলছিল প্রতিশোধের আগুন। বিদ্রোহীরা কিছু বুঝে ওঠার আগেই ছুরি এসে সজোরে তাদের বুকে বিঁধে যায়।
ইন্ডিয়ান আর্মির এই আনএক্সপেক্টেড অ্যাটাকে বিদ্রোহীদের পুরো দলটা দিশেহারা হয়ে যায়। তাদের চোখের সামনেই মেজর পুনিয়া সহ 12 জন জওয়ান চিনুক হেলিকপ্টারে উঠে পড়ে। অন্যদিকে কাইলাহুন জঙ্গল থেকেও টিম ব্রাভো বাকি 223 জন ইন্ডিয়ান জওয়ানকে মুক্ত করে। আর এবার তারা জঙ্গলের ভেতর থেকেই পায়ে হেঁটে পেনদেম্বু নামে সিরিয়ার অন্য আরেকটি শহরের দিকে যাত্রা শুরু করে। তবে সাময়িক ধাক্কা কাটিয়ে এবার আরইউএফের বিদ্রোহীরাও ইন্ডিয়ান আর্মির পিছু করতে শুরু করে। যেহেতু জঙ্গলের প্রতিটা রাস্তা তারা খুব ভালোভাবে জানত, তাই ভারতীয় জওয়ানদের তারা খুব সহজেই ট্র্যাক করে ফেলতে পারত। আর ঠিক এই কারণে মেজর অজয় মুখার্জি যত সামনের দিকে এগোচ্ছিলেন, ততই তিনি পেছনের রাস্তায় ল্যান্ডমাইন পুঁতে রাখছিলেন। এর ফলে বিদ্রোহীরা তাদের পিছু করে বেশি দূর যেতে পারেনি। কিন্তু সকাল 9টার সময় ইন্ডিয়ান আর্মি একটা খাদের সামনে এসে দাঁড়ায়। আর গন্তব্যে পৌঁছাতে হলে তাদের এই খাদটাকে পার করতে হতো। কিন্তু এই খাদের উপরে কোনো ব্রিজ ছিল না, আর খাদের ওপাশে ছিল আরইউএফের বিদ্রোহীরা। ফলে এই জায়গায় এসে ইন্ডিয়ান আর্মি দলটা আটকে যায়। আর ঠিক তখনই ইন্ডিয়ান এয়ারফোর্সের দুটো MI-17 এবং MI-35 হেলিকপ্টার সেখানে হাজির হয়। তারা প্রথমে খাদের ওপারে থাকা আরইউএফের বিদ্রোহীদের উপর এয়ার স্ট্রাইক করে, সেই সঙ্গে টেম্পোরারি ব্রিজ তৈরির সরঞ্জাম নিচে ফেলে দেয়। ফাইনালি 15 জুলাই সন্ধ্যে 7টা নাগাদ 223 জন হস্টেজকে নিয়ে 5x8 গোর্খা রাইফেলস ও বাকি প্যারা কমান্ডোরা পেনদেম্বুতে পৌঁছান। আর এই পুরো মিশনে বিদ্রোহীদের তুলনায় ইন্ডিয়ান জওয়ানদের সংখ্যা ছিল খুবই কম। কিন্তু তারপরেও এই পুরো মিশনে, যেখানে 34 জন আরইউএফের বিদ্রোহী মারা যায় এবং 150 জন আহত হয়, সেখানে ভারতের মাত্র 1 জন জওয়ান শহীদ হয়েছিলেন আর মাত্র 7 জন আহত হয়েছিলেন। অবশেষে 2000 সালের 16 জুলাই ইন্ডিয়ান আর্মি একটা নতুন মিশন লঞ্চ করে। আর এবার তাদের একটাই লক্ষ্য ছিল, আর সেটা হলো সিয়েরা লিওনকে পুরোপুরি বিদ্রোহী মুক্ত করা। আর এরপর থেকেই ধীরে ধীরে সিয়েরা লিওন থেকে বিদ্রোহীদের প্রভাব কমতে থাকে। আমি যখন ক্লাস 4 বা 5-এ পড়ি, তখন আমি আমার স্কুল টিচারের কাছ থেকে প্রথমবার এই গোর্খা রেজিমেন্টের ব্যাপারে জানতে পেরেছিলাম। আর তারপর থেকে যখন আমি ইউটিউবে কন্টেন্ট বানানো শুরু করি, তখন থেকে একটা ইচ্ছা ছিল যে আমি একদিন গোর্খাদের নিয়ে একটা কন্টেন্ট রেডি করব। আর আজ সেটা করতে পেরেছি। এবং এই গোর্খাদের নিয়ে যখন আমি রিসার্চ করছিলাম, ঠিক তখন এই অপারেশন খুকরির ব্যাপারে জানতে পারি। তো কেমন লাগলো এই অপারেশন খুকরির পুরো ইতিহাস আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে ভারতের এই ব্রেভেস্ট রেজিমেন্টকে স্যালিউট জানাই। এটা তো গেল ভারতের একটা রেজিমেন্টের কথা, কিন্তু ওভারঅল ভারত কতটা শক্তিশালী, কেন ভারতকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব, এই বিষয়ে জানার জন্য এই ভিডিওটা দেখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।